অভিযোগ ওঠে। সেই অভিযোগকে হাতিয়ার করেই এখন বিজেপিকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ যেমন বিজেপি বিধায়ক এবং দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিধানসভা কেন্দ্রে দাঁড়িয়েই নতুন করে সুর চড়ালেন তিনি। মোদী সরকারকে আক্রমণ করলেন বঞ্চনার অভিযোগ তুলে। বিজেপির সঙ্গে এক আসনে বসিয়ে সিপিএম কংগ্রেসকেও নিশানা করতে ছাড়লেন না তৃণমূল নেত্রী। তবে একটা জিনিস আরও একবার বুঝিয়ে দিলেন, তৃণমূলের প্রধান শত্রু এখন বিজেপি। অন্ধ্রপ্রদেশকে আপনি স্পেশাল প্যাকেজ দিয়েছেন, আমার কোনো আপত্তি নেই। বাংলার কেন 40,000 কোটি টাকা কেটে নিচ্ছেন? কেন বাংলার বিআরজিএফ এর টাকা পর্যন্ত দেননি? এটা আপনাদের কাছে আমরা জিজ্ঞেস করতে পারি না? অন্য রাজ্য বিজেপি করলে স্পেশাল প্যাকেজ, আর বিজেপি না করলে তার টাকা কেটে নেওয়া, এই বৈষম্য কেন? সভাস্থল পশ্চিম মেদিনীপুরের খড়গপুর। বিধায়ক বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, আর সেখানে দাঁড়িয়েই চাঁচা ছোলা ভাষায় বিজেপিকে আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রদায়িক হিংসা থেকে শুরু করে মোদী সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ। মুখ্যমন্ত্রীর বক্তব্যের সিংহভাগ জুড়েই রইল বিজেপি, কখনো নাম করে কখনো নাম না করে। বিজেপি সভাপতির গড়ে দাঁড়িয়ে সরাসরি তাকে কটাক্ষ করতেও ছাড়লেন না মমতা বন্দ্যোপাধ্যায়। ঘাটাল মাস্টার প্ল্যান 1900 কোটি টাকার উপর প্রজেক্ট, এটা কেন্দ্রের প্রজেক্ট। কবে থেকে দিয়ে 3 বছর 4 বছর হয়ে গেল, হাত দিয়ে নড়েও না চড়েও না, ভাষণ শুধু। খড়গপুরে যাকে ভোটে জিতিয়েছেন তাকে জিজ্ঞেস করুন কেন রাজ্যের টাকাগুলো দেন না, আর বড় বড় ভাষণ দেন কেন? ঘাটালের টাকা এলো না মাস্টার প্ল্যানের এখনো? এই বৈষম্য কেন? এই বঞ্চনা কেন? শুধু দাঙ্গা লাগালে হবে না, মানুষকে টাকা দিতে হবে? সমস্ত খাতে কেন্দ্রীয় অনুদান বেড়েছে, শুধু বাড়েনি, বহু মাত্রায় বেড়েছে। 2019-এর ভোটকে মাথায় রেখে দলীয় সংগঠনকে চাঙ্গা করতে বিজেপির হেভিওয়েট 40 জন কেন্দ্রীয় নেতা বাংলায় আসছেন, থাকবেন 1 সপ্তাহ। তালিকায় রয়েছেন রাজনাথ সিংহ, উমা ভারতী, স্মৃতি ইরানি, রবিশঙ্কর প্রসাদের মতো বিজেপির শীর্ষ নেতারা। বিজেপি সূত্রে দাবি 6 থেকে 14 এপ্রিলের মধ্যে তারা 42টি লোকসভা কেন্দ্রে ঘুরবেন। প্রত্যেকে একটি করে লোকসভার দায়িত্ব নিয়ে সেখানে কর্মী বৈঠক করবেন। উত্তরপ্রদেশে বিপুল জয়ের পর বিজেপি যখন বঙ্গ দখলের লক্ষ্যে এভাবে তেড়ে ফুঁড়ে নামছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ও পাল্টা আক্রমণাত্মক। আর সভাস্থল যখন বিজেপির রাজ্য সভাপতির নিজের গড়, তখন সুর আরও জোরালো। খড়গপুরে দেখুন, আমি হেরেছি এমএলএ ইলেকশনে 1 বছর আগে, তা সত্ত্বেও আমি তখনও এসেছিলাম ইলেকশনের আগে, ইলেকশনের পরে এসেও বলে গেলাম ওরা থাকবে না, আমরা থাকবো, এটাই প্রমাণ করতে এসেছিলাম। সম্প্রতি পিপিএফ, সুকন্যা সমৃদ্ধি প্রকল্প, সিনিয়র সিটিজেনদের সঞ্চয় প্রকল্প সহ একগুচ্ছ স্বল্প সঞ্চয় প্রকল্পের সুদ কমিয়েছে মোদী সরকার। জমানো টাকায় দিন গুজরান হয় যাদের, যারা এখনো শেয়ার বাজারের ওঠাপড়ায় নাম লেখাননি, কিংবা যারা এখনো প্রথাগত সঞ্চয় প্রকল্পেই বিশ্বাস করেন। ক্রমাগত সুদ কমায় তাদের মাথায় হাত পড়েছে, আর সেটাকেও ইস্যু করেছেন মুখ্যমন্ত্রী। কেন ক্ষুদ্র শিল্পের টাকা কমিয়েছো? কেন বৃদ্ধ লোকেরা টাকা রাখবে? বৃদ্ধ বৃদ্ধা তার জীবনের সঞ্চয় ইন্টারেস্ট কমিয়ে দিয়েছো বিজেপি। বয়োজ্যেষ্ঠদের ইন্টারেস্ট কমিয়ে দিয়েছো, স্মল স্কেল সেভিংসে ইন্টারেস্ট কমিয়ে দিয়েছো। স্বল্প সঞ্চয়ে 0.1% সুদ কমেছে, কিন্তু কৃষি ঋণের ক্ষেত্রে, গরিবদের গৃহ ঋণের ক্ষেত্রে সুদের হারও যথেষ্ট কমে গেছে। আমার মনে হয় না এই সমস্ত এর কোনো প্রাসঙ্গিকতা আছে। সামনের বছর পঞ্চায়েত নির্বাচন, তারপরের বছর লোকসভা ভোট। রাজনীতির তাপ এখন থেকেই বাড়তে শুরু করেছে। আশাবুল হোসেন, এবিপি আনন্দ। স্বরূপবাবুকে দিয়ে শুরু করব। আজকে পরিষ্কার মুখ্যমন্ত্রী বলেছেন যে বিজেপি দাঙ্গা ছাড়া কিছু করে না। জনসভায় যারা মানুষজন এসেছিলেন তাদের দিয়ে প্রতিজ্ঞাও করিয়ে নিয়েছেন যে দাঙ্গাতে কেউ অংশগ্রহণ করবেন না, শত প্ররোচনা সত্ত্বেও। সুমনবাবু, স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট যদি দেখেন, স্বাধীনতা উত্তরকালে যেখানে ভারতীয় জনতা পার্টি সরকার হয়েছে বা চলেছে, সেখানে কিন্তু কম্প্যারেটিভ স্টাডিতে কংগ্রেস, যার থেকে তৃণমূল কংগ্রেসের উৎপত্তি, তার চেয়ে কম দাঙ্গা হয়েছে। দাঙ্গা জিনিসটাই মেডিয়েভাল। আমরা এটাই বিশ্বাস করি, সবকা সাথ সবকা বিকাশ। সেখানে কারুর সঙ্গে কিন্তু আমি বলছি যে ব্যক্তিগত কথা ছাড়ুন, পার্টিগতভাবে আপনি নিশ্চয়ই এটা মানবেন যে উত্তরপ্রদেশে এই নির্বাচন 5 বছর আগের নির্বাচন, দুটো নির্বাচনের আগেই একাধিক দাঙ্গা হয়েছে, এবং এমন দাঙ্গাও হয়েছে যেটা দিনের পরের দিন প্রশাসনের চেষ্টার পরও থামানো যায়নি। উত্তরপ্রদেশে তখন আমাদের সরকার ছিল না, এবং উত্তরপ্রদেশে যে সরকার ছিল তারা চেষ্টার ত্রুটি রেখেছিল, সে কথা আমরা কেন্দ্র থেকে বারবার বলেছি। আমাদের মানে সরকার থাকলে হয় না, সরকারে আসার জন্য হয় না, বিরোধীরা বলবে। সেটা বিরোধীরা ডেমোক্রেসিতে বলতে পারেন, কিন্তু আমরা যেটা বলছি যে
এরকম কোনো চিন্তন আমাদের নেই যে কোনো ভারতবাসীর মধ্যে কোনো বিভাজন রেখা টানা। এই বিভাজন রেখা এবং ধর্মীয় মরীকরণ নিয়ে ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী দেখাবো। দাঙ্গা করাটাই একটা অসুখ, এটা হচ্ছে একটা দুর্যোগ, দুর্যোগ মানে হচ্ছে একটা অসুখ, দুর্ভোগ। খড়গপুরের সভা থেকে এভাবেই সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ তুলে বিজেপিকে কার্যত তুলোধনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের দাবি মেরুকরণের রাজনীতি করেই উত্তরপ্রদেশের ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছেন মোদী অমিত শাহ। বিজেপি এই দাবি যেমন অস্বীকার করে, তেমনই তাদের অভিযোগ ভোট ব্যাংকের স্বার্থে পশ্চিমবঙ্গে সংখ্যালঘু তোষণের রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মর্মে আরএসএস ও বঙ্গভূমিতে ঝাঁপিয়ে পড়েছে। কোয়েম্বাত্তুরের অধিবেশন থেকে রীতিমতো পশ্চিমবঙ্গ নিয়ে প্রস্তাব পাশ করেছে তারা। ঘটা করে রাজ্য জুড়ে রামনবমীও পালন করতে চলেছে আরএসএস। আর এই প্রেক্ষাপটেই ধর্মীয় মেরুকরণের অভিযোগে পাল্টা আক্রমণ শানিয়েছেন মমতা। আমি ওই দাঙ্গাবাজ নেতাদের কাছে হিন্দু ধর্মের ব্যাখ্যা শুনতে আসবো না। যারা রাবণ, সেই রাবণকে বধ করবার জন্য রামনবমী, এটা মাথায় রাখবেন। সুতরাং রামনবমী এটা দাঙ্গা করার জায়গা নয়। এলাকা এলাকায় 10টা দোকান পুড়লে আপনারও 5টা পুড়বে, ওরও 5টা পুড়বে, যার গেল তার তো গেল, এটা মাথায় রাখতে হবে। বিভাজনের রাজনীতি এ রাজ্যে তৃণমূল কংগ্রেস একটু বেশি মাত্রায় শুরু করে ফেলেছে। আমরা বিভাজন নয়, আমরা সমন্বয় চাই। তৃণমূলের রাজনীতিটাই বিভাজনের রাজনীতি। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে নানা গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হচ্ছে বলেও এদিন অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। আর এ প্রসঙ্গেই তিনি সরাসরি টেনে আনেন মোদী সরকারের মন্ত্রী তথা বিহারের বিজেপি সাংসদ গিরিরাজ সিংহর এই ফেসবুক পোস্টের প্রসঙ্গ। একটা মন্ত্রী বলছে গিরিরাজ না কি যেন তার নাম, মনে হচ্ছে গিরি মহারাজ, সে বলছে দক্ষিণেশ্বরে আমরা নাকি মঙ্গল শঙ্খ, মঙ্গল আরতি বন্ধ করে দিয়েছি। একটা মন্ত্রী পর্যন্ত এই ধরনের মিসলিডিং, এই ধরনের ইনফরমেশন দেয়, লজ্জা লাগে। কোন দেশে বাস করছি? এদিনের সভা থেকে রীতিমতো অঙ্গীকার আদায়ের ভঙ্গিতেও দেখা যায় তৃণমূল নেত্রীকে। कोई दंगा नहीं चाहिए, मेरे को हिंदी भाषी भाई बहन जो है, उर्दू भाषी भाई बहन जो है, वादा करो उसका बातों बातों पे दंगा नहीं करोगे। वादा करो, वादा करो, बोलो हम वादा करते हैं, हम वादा करते हैं, हम दंगा नहीं करेगा, हम भेदाभेद नहीं करेगा। পয়লা বৈশাখের আগেই রাজ্যে আসছে বিজেপির 40 জন হেভিওয়েট কেন্দ্রীয় নেতার প্রতিনিধি দল। পর্যবেক্ষকদের একাংশের মতে গেরুয়া শিবিরকে মিশন বাংলার লক্ষ্যে কোমর বেঁধে নামতে দেখেই সম্ভবত সুর উচ্চক্রমে নিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রীও। এদিনের আক্রমণ সেই রণকৌশলেরই প্রথম ধাপ মাত্র। আশাবুল হোসেন ও বিল্টু গোপ, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর। সোমবাবু, একটা জিনিস আপনি নিশ্চয়ই মানবেন যে মূল প্রতিপক্ষ কিন্তু এখন বিজেপি। আপনি যদি পার্সেন্টেজ দেখেন, প্রায় 90% যেটা রাজনৈতিক আক্রমণ করেছে তার লক্ষ্য একটাই দল, বিজেপি। না, বিজেপি যে রাজনীতিটা করছে এটা তো একটা ভেদাভেদের রাজনীতি, যেটা স্বরূপদা বললেন। এই ব্যক্তিগতভাবে নিশ্চয়ই কেউ দাঙ্গাকে সমর্থন করে না, কিন্তু 2002 অনওয়ার্ড গুজরাট দাঙ্গার পরবর্তীকালে 10 বছরের ভারতবর্ষের ইতিহাস যদি দেখেন, তাতে যে দুটো রাজ্যে সবথেকে বেশি দাঙ্গা হয়েছে তার একটা হচ্ছে গুজরাট এবং আর একটা হচ্ছে কর্ণাটক। এই কর্ণাটকও কিন্তু সেই সময় বিজেপি ক্ষমতায় ছিল। ফলে ওনাদের চিন্তাভাবনা বা পরিস্থিতিটা কোন দিকে এগোচ্ছে এটা আমরা জানি। ইউপিতে কিভাবে ইলেকশন হলো, কিভাবে আস্তে আস্তে উন্নয়নের জায়গা থেকে সরে এসে কিভাবে মেরুকরণের রাস্তায় প্রধানমন্ত্রী নামতে বাধ্য হলেন, আমরা 2014 দেখেছি। আমি ইউপি ইলেকশনের কথা বলছেন। আমি স্বরূপবাবু, আজকে মুখ্যমন্ত্রী আরেকটা কথাও বলেছেন, সেটা হচ্ছে ইভিএম রিগ করে একেবারে স্পষ্ট, এর আগে ইঙ্গিত দিয়েছেন, স্পষ্ট করেছেন যে ইউপিতে প্রতিদ্বন্দ্বিতা তিনি করেননি এবং যারা করেছেন তারা সেইভাবে লড়াইটা দিতে পারেননি। আপনাকে আমি জানিয়ে রাখি, কালকেই দ্য টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত হয়েছে মধ্যপ্রদেশের ভিন্দে ট্রায়াল নেওয়া হচ্ছিল ইভিএম মেশিনে। তাতে একটি মেশিনে যে বাটনই টেপা হচ্ছে সেই ভোটটা বিজেপির দিকে যাচ্ছে। এবং জিনিসটা খুব ছোট একটা বিচ্ছিন্ন ঘটনা এই জন্য বলা যাবে না যে সেখানে যিনি ডিএম উপস্থিত ছিলেন তিনি সাংবাদিকদের বলেন যে এটা দেখাবেন না, দেখালে কিন্তু আপনাকে ডিটেন করব। পরে অবশ্য তিনি বলেন যে তিনি মজা করছিলেন। এটার আমি আপনাকে বলতে পারি যে ধরুন ইলেকশন কমিশনের এখনও পর্যন্ত সূত্রের খবর যে ডিএম এবং এসপির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও সুপারিশ হয়েছে। এবং প্রথম বিশ্বের বহু দেশে যেরকম একদিকে ইভিএম আছে, বহু দেশে কিন্তু আবার ব্যালটে তারা ফেরত গেছে বা ব্যালট ব্যবস্থা চালাচ্ছে। এমনকি যে জাপান গোটা পৃথিবী জুড়ে ইভিএম মেশিনের সাপ্লাই দেয়, তারা কিন্তু নিজের দেশে ভোটটা ব্যালটে করে। প্রথম হচ্ছে আপ আর কংগ্রেস এই দাবি তুলছে যে ব্যালটে ফেরত যেতে হবে। আপ যখন জিতেছে দিল্লিতে তখন দাবি তোলেনি, কংগ্রেসের যে জোটে আছে বিহারে তারা যখন ব্যাপক জিতেছে তখন দাবি তোলেনি,
তৃণমূল জিতলে- কংগ্রেস যখন হ্যাঁ। জিতেছে পশ্চিমবঙ্গে তখন দাবি তোলেনি জিতলে ইভিএম মেশিন ভালো, হারলে খারাপ, এই যুক্তিটার মধ্যে কোনো সারবত্তা নেই। আর সেদিন পরাজয়ের ঘোষণার পর তিনি ইভিএম নিয়ে প্রথম অভিযোগটা করলেন, আগে করেননি। অভিযোগ নিয়ে তিনি ইলেকশন কমিশনের কাছে যেতে ইলেকশন কমিশন সম্পূর্ণ নাস্বাত করে বলেছেন কোর্টে যেতে। আরেকটা যারা ব্যাখ্যা করছেন উত্তরপ্রদেশের জয়ের ক্ষেত্রে ফার্ম ক্রেডিট ইন্স্যুরেন্স পিএম ফসল বীমা যোজনা, আপনারা যে মূল একটু শেষ করে নি, মূল দাবি করেছিলেন যে আপনারা কৃষি ঋণ মকুব করবেন, এ ব্যাপারে ইউপি সরকার কিচ্ছু করতে পারেনি এখনো। সয়েল হেলথ কার্ড, ফার্টিলাইজার, এইগুলোর যে উজালার যে ভূমিকা সেগুলোকে গুরুত্বহীন করে যেভাবে মেডিয়েবল কনসেপ্টস গুলোকে সামনে আনা হচ্ছে এটা ঠিক নয়। আরেকটা হচ্ছে সেই ক্যাবিনেট মিটিং যেখানে নাকি কৃষি নিয়ে কথা বলছি, উনি যেটা কথা হবে আজকে আমি একটা ছোট্ট কথা বলে নি, সুবন্ধা যেটা বলে আপনাদের যে যোগীজি অলরেডি মিটিং করেছেন, একটা সরকার কয়েকদিন এসছে মিটিং করেছেন, কৃষক ঋণ যেটা সেটা মকুব করা, দ্রুত একবার দেখবো যে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সমীকরণ, সেই নিয়ে কিন্তু আজকে কটাক্ষের ইঙ্গিত দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি এই প্রায় ছড়ার ছন্দে এই স্লোগানটি বলেন যে বিজেপির কোলে সিপিএম দোলে। পার্থবাবুর প্রতিক্রিয়া নেব, তার আগে দ্রুত দেখবো কি বলেছেন তিনি। বিজেপির কোলে এখন সিপিএম দোলে, আর সিপিএম এর কোলে এখন বিজেপি দোলে। রাজনীতিতে শাসকের গলায় নিজের দুই প্রতিপক্ষের বিরুদ্ধে আঁতাতের অভিযোগ নতুন নয়। বাম বিজেপি পুরনো সম্পর্ক নিয়ে কটাক্ষ করতে গিয়ে আজও 1989 সালে শহীদ মিনারে জ্যোতি বসু ও অটল বিহারী বাজপেয়ীর এই ছবি দেখায় তাদের বিরোধীরা। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির সুসম্পর্কের অভিযোগ করতে গিয়ে বারংবার সিপিএম দাবি করে গোধরা হিংসার পর নরেন্দ্র মোদীকে ফুল পাঠিয়েছিলেন তৃণমূল নেত্রী। আর সোমবার খড়গপুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ও বিজেপি সিপিএম এর মধ্যে আঁতাতের অভিযোগে সরব হলেন। যে সিপিএম করতো সে এখন বিজেপির সাথে বেশি ভাগ। কেন জানেন? ওরা ভাবছে মমতা ব্যানার্জিকে সরালেই কাজ হয়ে যাবে। আরে মমতা ব্যানার্জিকে সরার ক্ষমতা তোদের আছে। সিপিএম থেকে সাবধান, সিপিএমই কিন্তু বিজেপির নাটের গুরু, মাথায় রাখবেন। আর বিজেপি সমস্ত বুদ্ধি নেয় সিপিএম থেকে, সকালে সিপিএম, রাতে বিজেপি। নাম না করে সিপিএম নেতা গৌতম দেবের বিতর্কিত মন্তব্য প্রসঙ্গেও এদিন মুখ খুলেছেন মমতা। আর কথা বলুন, কথার মধ্যে যেন সৌজন্যতা থাকে। ঠিক কি বলেছিলেন গৌতম দেব? সুভাষদা বলল মমতার স্বামীকে দেখবা, আসো। যাই হোক, সুভাষদার কথা মমতার কান পর্যন্ত চলে গেল। মমতা ও ছেলেদের বললো কুমারী কুমারী বাদ দে, 7 দিন তো ফোন চেঞ্জ করে। শি হ্যাজ গট এ ক্রিমিনাল বেন্ট অফ মাইন্ড। গৌতম দেবের এই মন্তব্যের জন্য তার বিরুদ্ধে হুগলির উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। কথাগুলো ওনাকে অবিলম্বে প্রত্যাহার করে ওনাকে ক্ষমা চাইতে হবে আমাদের কাছে। আর আমরা উত্তরপাড়া থানায় এসে ওনার নামে অভিযোগ করে গেলাম, ওনাকে অবশ্যই ক্ষমা চাইতে হবে আমাদের কাছে। যদিও বিতর্ক মাথাচাড়া দেওয়ায় দুঃখ প্রকাশ করেছেন গৌতম দেব। এক বিবৃতিতে তিনি বলেছেন, রবিবার সুদীপ্ত গুপ্তর স্মরণে আয়োজিত সভায় আমি রাজ্য পরিস্থিতি নিয়ে নানা বিষয় বলতে গিয়ে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর নাম উল্লেখ করে দু একটি কথা বলেছি যা ব্যক্তি আক্রমণের সমতুল। আমার এই ধরনের ব্যক্তি আক্রমণ উদ্দেশ্য ছিল না, এজন্য আমি দুঃখিত। আশাবুল হোসেন, এবিপি আনন্দ। পার্থবাবু, এই ভাষায় কথা বলা যায়? আমি বলছি মুখ্যমন্ত্রী বাদ দিন, মহিলা বাদ দিন, কোনো মানুষকে মাল যন্ত্র, পায় অসুখ আছে, এগুলো মানে আমি বলছি এটা ব্যক্তি আক্রমণও নয়, তার থেকেও নিম্ন স্তরের কিছু না। সেটা তো দেখলেন, আপনারাই দেখালেন যে রিয়েলাইজেশন, যদি গৌতমবাবুই তো বললেন যে সেখানে দাঁড়িয়ে উনি যে দু একটা কথা বলেছেন সেগুলো হচ্ছে যে তিনি বলতে চাননি এবং সেগুলো সেইভাবে যেন না ধরা হয় এবং তিনি তার স্টেটমেন্ট যে ছাত্র যুবরা দেখছে, যারা হয়তো আপনার দলেরই সমর্থক, কি বার্তাটা যাচ্ছে যে আমাদেরই বাড়ির ছেলে। আমি বললাম যে আমরা মালটালের কথাগুলো, মালটালগুলো একটু শুনেছি অন্য জায়গায়, হ্যাঁ কৃষ্ণনগরে সাংসদদের থেকে শুনেছিলাম তো, কিন্তু আমি আবার বলছি দল নিরপেক্ষভাবে আমি বলছি যে শব্দ পার্লামেন্টারি ডেমোক্রেসিতে প্রয়োগ করা উচিত নয়, সেটা যেন না হয়। কিন্তু পার্লামেন্টারি ডেমোক্রেসিতে এখন ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে কথা এবং কাজের সমন্বয়। আজকের মাননীয় মুখ্যমন্ত্রী যে দুটো কথা বলেছেন, যে একটা হচ্ছে যে বিজেপি সেটা হচ্ছে পলিটিক্যাল পোলারাইজেশনের পক্ষে বিপদ এবং বিজেপি ফেডারেল স্ট্রাকচারটাকে ধ্বংস করছে।
আপনি যদি বলেন আপনি দুটো কথাই আপনারা মানেন না, আমি বলছি এই দুটো কথা এবং কথার পরিপ্রেক্ষিতে যে কাজ সেটা দিয়ে একটা ব্যাখ্যা সম্ভব। যদি এটা হয় যে সত্যি রাজ্যের শাসক দল যে বিজেপিকে প্রধান বিপদ মেরুকরণের মনে করেন, তাহলে এই প্রশ্নের জবাব দিতে হবে যে কি করে গত 5 বছরে আরএসএস যারা হচ্ছে মেরুকরণের আতুরঘর তাদের সংখ্যা দ্বিগুণ হলো। 1, 2 যে এ রাজ্যে যদি সত্যি মনে হয় যে মেরুকরণের ঝড় উঠছে, তাহলে সেই মেরুকরণের বিরুদ্ধে যারা দাঁড়িয়ে আছেন ধর্মনিরপেক্ষ শক্তি, গণতান্ত্রিক শক্তি, তারা আক্রান্ত হচ্ছেন প্রত্যেক দিন। ডে বিফোর ইয়েস্টারডে প্রাক্তন মেয়র বিকাশ ভট্টাচার্য আক্রান্ত হয়েছেন, গতকাল রাজ্যের প্রাক্তন মন্ত্রী দেবলীনা হেমব্রম আক্রান্ত হয়েছেন, 7 দিন আগে আপনারা বলতেন যে দিদি ভাই মোদি ভাই, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপির কোলে সিপিএম দলে। এবার বলছি ইতিহাস কি বলছে, আপনি 14, 15, 16 তিনটে রাজ্যসভার প্রত্যেকটা সেশন ধরে বলা যায়, প্রথম ট্রাইয়ের বিল, তারপরে কয়লা খনির বেসরকারীকরণ বিল, তারপরে বিমার বিল, লাস্ট অর্থ বিল, যেখানে দাঁড়িয়ে সংকট মানে সভ্যের সংকট পড়েছে বিল পাস করানোর জন্য সংখ্যা, সেখানে হয় তৃণমূল পাশে দাঁড়িয়েছে অথবা সেখানে দাঁড়িয়ে ফ্লোর থেকে পালিয়ে গিয়ে বিজেপির বিল পাশে সাহায্য করেছে। এবং লাস্ট আমি আপনাকে বলছি অর্থ বিল নিয়ে, যে অর্থ বিল 3-4 দিন আগে পাস হলো, আমরা প্রত্যেকে গলা ফাটাচ্ছি আধার নিয়ে, যে আধারটাকে আপনি এসেনশিয়াল ক্রাইটেরিয়া করতে পারেন না, এটা নিয়ে তৃণমূলও গলা ফাটালেন। কিন্তু দেখলাম যে পার্লামেন্টে যখন সংশোধনী নিয়ে আলোচনা হচ্ছে ভোটাভুটি, সেখান থেকে বেরিয়ে চলে যাচ্ছেন এবং এই বিল পাশ করানো পরোক্ষে বিজেপির পাশে দাঁড়াচ্ছেন। আমি আপনাকে বলছি মিড ডে মিলের ক্ষেত্রে কিন্তু সবার আগে সরব হয়েছিলেন এবং এটাই তো সবচেয়ে বড় কন্ট্রাডিকশন, যে আপনি কলকাতায় বসে চিৎকার করছেন আর দিল্লিতে হচ্ছে আরেকটা লাস্ট আমি বলে নিই যে ফেডারেল স্ট্রাকচারের ক্ষেত্রে আমি একমত যে বিজেপি হচ্ছে ফেডারেল স্ট্রাকচারের পক্ষে বিপদ এবং রাজ্যের যা পাওনা সেগুলো বুঝিয়ে দিচ্ছে না বহু ক্ষেত্রে। কিন্তু একইভাবে যে রাজ্যের সরকার যখন এই রাজ্যের মধ্যে স্বায়ত্তশাসিত সংস্থাগুলোর ক্ষেত্রে অনুদান দেওয়ার ক্ষেত্রে রং বিচার করছে, শিলিগুড়ি পৌরসভার মেয়র যে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, একটা অনুদান পাচ্ছেন না, সেখানে দাঁড়িয়ে কি আমরা এই ফেডারেল স্ট্রাকচারটা ভাঙছি না? দাঁড়িয়ে তৃণমূল আসার আগে সিপিএম যে বিপদ ছিল এটা বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছে 2011 সালে। সবকা সাথ সবকা বিকাশ যিনি বলছেন, সেটা প্রথম বলবো মাননীয় মুখ্যমন্ত্রী সবার জন্য উন্নয়ন, বাংলার সব জায়গায় উন্নয়ন, খাদ্যসাথী, কন্যাশ্রী থেকে সবুজ সাথী থেকে যা যা উন্নয়ন বাংলার মানুষের করা উচিত, রাস্তাঘাট সব, ছাত্রছাত্রী শিক্ষায় সব। কিন্তু শিক্ষায় যারা গৈরিকীকরণ করে, যারা রাজ্যের ধর্মীয় মেরুকরণ করে, যারা রাজ্যের বিভাজনের সৃষ্টি করছে, যারা বাংলার মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে, তাদেরকে আমি বলবো ওই যে বাংলার মানুষ এখন বলতে শুরু করেছে বিজেপির ফুল ফর্ম, বড্ড ঝামেলায় পড়লাম। কি সেই দল? রাজনৈতিক দল তো হবে সেই দল যেখানে মানুষকে সুন্দর রাখতে হবে। শুনুন, পার্লামেন্টারি ডেমোক্রেসিতে আপনি যদি ইস্টার্ন জোনটা দেখেন, আপনি দেখবেন বিহারে আমরা গভর্নমেন্টে নেই, মেন অপোজিশন, ঝাড়খণ্ডে গভর্নমেন্ট আছে, উড়িষ্যাতে গভর্নমেন্টে নেই, কিন্তু মেন অপোজিশনে থার্ড ফোর্স থেকে উঠে এসেছি। স্বাভাবিক প্রক্রিয়াতে তৃণমূল কংগ্রেস ভাবছে যে আমাদের প্রধান বিরোধী শক্তি এবং 60% রাজ্য এখন গেরুয়া, ঠিক আছে আমি বলছি। এইবার আরেকটা বলছি যে কথাটা জোর দিয়ে বলা হচ্ছে খাজনা মুকুব করছে, আপনারা তো ইউপিতে ক্ষমতায় এলেন, যে একটা উত্তর না দিলে ভুল হবে। সবাই বলেছে যে বৈষম্য, এটা ওই আমরা ছোটবেলায় অ্যাগনি অফ ওয়েস্ট বেঙ্গল পড়তাম। এবার দেখুন 13 ফাইন্যান্সিয়াল গ্রান্টস কমিশনে 32% পেত স্টেট, এখন 42% পাচ্ছে। যে রেঞ্জটা স্বাধীনতার পর থেকে 1 থেকে 2% বেরিয়েছে, সেটা 10% বেড়েছে। জিএসটিতে বেশি পাবে। আমি আবার রাজনীতি বলছি, যেটা হচ্ছে পঞ্চায়েত ভোটের আগে শোনা যাচ্ছে বেশি সরকার শোনা যাচ্ছে বছর অধিকারটা টেকে না, বছর ঘুরবে না, তার মধ্যে কৃষি ঋণ যাদের যে ল্যান্ড সিলিং এর আওতার মধ্যে যে কৃষকরা পাচ্ছেন না, তাদের কৃষির খাজনা মুকুব হলো, তো পঞ্চায়েত ভোটে সুবিধা হবে না? আমাদের পঞ্চায়েত ভোট তো ওয়েস্ট বেঙ্গলের তৃণমূলের সুবিধা হবে কিনা জিজ্ঞেস করছি। তৃণমূলের সুবিধাটা তৃণমূল, আমি দ্রুত একবার সিদ্ধান্তটা দেখে নেব। এগ্রিকালচারাল ল্যান্ড সিলিং এর বাইরে যারা আছেন তাদের কোনো খাজনা পশ্চিমবঙ্গ সরকার আর নেবে না। বছর গড়ালেই রাজ্যে পঞ্চায়েত ভোট। এই প্রেক্ষাপটে সোমবার খড়গপুরের প্রশাসনিক বৈঠক সেরে কৃষকদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এবছরে নোট বাতিলের ধাক্কায় খরিফ চাষ হয়নি ঠিক মতো, আলু চাষিরা দাম পায় না ঠিক মতো, অর্থাৎ এতে আমার রাজ্য সরকারের 100 কোটি থেকে 200 কোটি টাকার মধ্যে হবে। তবুও আমি মনে করি আমার চাষিদের স্বার্থে এগ্রিকালচারাল ল্যান্ডে খাজনা দেওয়ার নাম করে রোজ ঘুরে বেড়াতে হবে না। সব জেলার জন্য এটা হলো।
এই সিদ্ধান্ত ঘোষণা করে কেন্দ্রকে খোঁচা দিতে ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর কাছে দীর্ঘদিন ধরেই কৃষি ঋণ মকুবের দাবি জানাচ্ছে কংগ্রেস। সম্প্রতি যন্তর মন্তরে তামিলনাড়ুর কৃষকদের ধর্ণা মঞ্চে গিয়ে ফের সেই একই দাবি তোলেন রাহুল গান্ধী। এদিন কৃষি জমির খাজনা মকুব করার জন্য কেন্দ্রকে তাদের দায়িত্বের কথা মনে করিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। সেন্ট্রাল গভর্নমেন্টকেও বলবো, কৃষকদের লোন ওয়েভ করুন, কৃষকদের লোন ওয়েভ করুন। অনেক কৃষক আজকে আত্মহত্যা করছে সারা ভারতবর্ষে। প্রসঙ্গত উত্তরপ্রদেশে বিধানসভা ভোটের ইস্তেহারেও বিজেপি বলেছিল ক্ষমতায় এলে তারা কৃষি ঋণ মকুব করবে, কিন্তু মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পর 2 সপ্তাহ কেটে গেলেও এ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। বিরোধীরা কটাক্ষের সুরে প্রশ্ন করছে, কসাইখানা বন্ধ করতে কিংবা অ্যান্টি রোমিও স্কোয়াড বানাতে বিন্দুমাত্র বিলম্ব না করলেও কৃষকদের ঋণ মকুবের ঘোষণা করতে কেন এত সময় নিচ্ছে যোগী আদিত্যনাথের সরকার? এই প্রেক্ষিতে পশ্চিমবঙ্গে কৃষি জমির খাজনা মকুব করার ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যদিও বিরোধীরা তড়িঘড়ি এই পদক্ষেপকে সাধুবাদ দিতে নারাজ। মুখ্যমন্ত্রীর নিজের কথা কোনো স্থিরতা আছে নাকি? প্রত্যেকটি ক্ষেত্রে উনি যা বলেছেন একটু উল্টো কাজ করেছেন। এক্ষেত্রে উনি যা বলছেন তার মানে কৃষকদের সর্বনাশ করার কোনো একটা ছক আবার করছেন। জমি রেজিস্ট্রেশন করতে গেলে কৃষকের কয়েক গুণ খরচা বেড়ে গেছে, কি কার খাজনা মুক্ত করবে? পশ্চিমবঙ্গে তো খাজনায় কৃষকদেরকে সব থেকে ভারতবর্ষে বেশি খাজনা দিতে হয় পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গ সরকারের ভাড়ার শূন্য, সেই ভাড়ার পূরণ করার জন্য সব থেকে বেশি কৃষকদের উপরে পশ্চিমবঙ্গ সরকার আক্রমণ করছে। বিগত ভোটগুলিতে গ্রাম ঢেলে ভোট দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই প্রেক্ষাপটে পঞ্চায়েত ভোটের আগে গ্রামীণ ও কৃষক ভোট ব্যাংক আরো সুসংহত করতেই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মাস্টার স্ট্রোক? প্রশ্ন রাজনৈতিক মহলে। আশাবুল হোসেন ও বিল্টু গোপ, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর। পার্থবাবু, আমরা যদি লার্জার পিকচারটা ধরি, আপনি মানতেই বাধ্য হবেন, সেটা হচ্ছে ইভিএম নিয়ে যদি সংশয় হয় তাহলে কিন্তু গোটা নির্বাচন প্রক্রিয়াটা প্রশ্নচিহ্নের মধ্যে পড়ে যায়। এবং ভিনদের ঘটনা যে এটা সম্ভব মধ্যপ্রদেশে, যেটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল অসম্ভব, কিন্তু প্রত্যেকটা বাটন টিপলে একটা নির্দিষ্ট দলের দিকে যাচ্ছে। আমি বলছি এটা যদি ভ্রান্তিও হয় তাহলেও সেটা অত্যন্ত উদ্বেগজনক। অবশ্যই, বিশেষত গণতন্ত্রের পক্ষে যখন মানুষের মত যাচাইয়ের একটা মাধ্যম হিসেবে আমি একটা ইলেকট্রনিক মিডিয়ামকে নিচ্ছি, তাহলে সেক্ষেত্রে সেই মিডিয়ামটা টাইম টেস্টেড হচ্ছে কিনা, দিস ভেরি ইম্পর্টেন্ট। যে সময়ের কালে উত্তীর্ণ, যখন ইভিএম প্রথম এসছে সেটা অনেকেই স্বাগত জানিয়েছেন, কারণ সত্যি প্রযুক্তি নির্ভর পথে আমরা এগোচ্ছি। কিন্তু যদি দেখা যায় যে সেই প্রযুক্তি, সেই টেকনোলজির ক্ষেত্রে সেটাও হচ্ছে যে করাপশনের একটা সূত্র হয়ে দাঁড়াচ্ছে, সেটাও যদি বলেন যে দুর্নীতির একটা আখড়া হয়ে দাঁড়াচ্ছে, নেপোটিজমের একটা আখড়া, তাহলে কিন্তু এই প্রশ্ন উঠবে সেই প্রযুক্তির বিরুদ্ধে। হয় সেই প্রযুক্তির উন্নতি অথবা ফিরে যাওয়া অন্য প্রদেশের ক্ষেত্রে আপনারা করতে পারতেন, সেটা হচ্ছে এখনো সমস্ত ইভিএম সংরক্ষিত আছে, 3 মাস সংরক্ষিত থাকার নিয়ম, একটা ফরেনসিক টেস্ট করিয়ে নিন। আমি বলছি যে মায়াবতী নির্বাচন, আমি আপনার সঙ্গে একমত যে সাধারণত যে দল পরাজিত হয়, উত্তরপ্রদেশেও আমরা দেখলাম যারা পরাজিত হয় সেই দল রিগিং এর অভিযোগ তোলে, ইভিএম এর অভিযোগ তোলে। কিন্তু আমি বলছি এটা নির্বাচন কমিশনের এত যখন সংশয় প্রশ্ন আসছে, আপনার মনে হয় না নির্বাচন কমিশনের উচিত যে ফরেনসিক টেস্টের জন্য নির্বাচন কমিশন, সুমন বাবু বলেছে যে মায়াবতী যদি এতই স্থির বুদ্ধি হন, তিনি যান, কোর্ট যদি বলে, কোর্টে গিয়ে নির্বাচন কমিশন সমস্ত দেখাবেন, তাদের কাছে সমস্ত তথ্য রক্ষিত আছে। এটা বিরোধী পক্ষ যখন হেরে গেছে তখন সেটাকে ঢাকার জন্য মানুষ যখন দলে দলে বিজেপির পক্ষে একটা ঢেউ উঠেছে, সেটাকে কোনো রকমে ভ্রমিত করার জন্য একটা সারবত্তাহীন, একেবারে সম্পূর্ণ সারবত্তাহীন একটা যুক্তিকে নিয়েছে পাওয়া গেছে। জিন্দের জিনিসটা সমস্ত রকম ভাবে একটা বিচ্ছিন্ন ষড়যন্ত্র হতে পারে, ছিল না, কিন্তু ভিন্দের একটা নিদর্শন হিসেবে এসেছে। কিন্তু ষড়যন্ত্র হতে পারে, এটা বিরাট। শুধু একটার জন্য আমার বলা, সেটা হচ্ছে মধ্যপ্রদেশে আপনাদের সরকার ষড়যন্ত্রের ব্যাপার না, এটা ট্রায়াল। সমস্ত ডিএমএসপিরা, সমস্ত রাজনৈতিক দল মিডিয়াকে ডেকে এটা করেন, এই ষড়যন্ত্র আর কে কার বিরুদ্ধে করবে? বিচ্ছিন্ন ঘটনা। আমি দ্রুত একবার এই সংশয় ছবিটা দেখি, এটা ছোট্ট বিরতি। বারবার ইভিএম মেশিন দখল করে যেতে যায় না, এটা মাথায় রাখতে হবে। জল্পনা উস্কে দিয়েছিলেন মায়াবতী। উত্তরপ্রদেশের ভোটে বিপর্যয়ের পরই সাংবাদিক বৈঠক করে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম এ গড়বড়ের অভিযোগ করেছিলেন তিনি। যে দলেরই বোতাম টেপা হোক, ভোট বিজেপিতে চলে গিয়েছে বলে চাঞ্চল্যকর দাবি করেন বহুজন সমাজ পার্টির নেত্রী। उत्तर प्रदेश व उत्तराखंड राज्य के चुनाव परिणाम बहुत ही ज्यादा चौंकाने वाले हैं। वोटिंग मशीनों को अवश्य ही मैनेज किया गया, बटन कोई भी दबाया जाए, वोट बीजेपी के कमल पर ही जाएगा। এরপর একে একে অরবিন্দ কেজরিওয়াল, অখিলেশ যাদবও এই অভিযোগে সরব হন। এক ধাপ এগিয়ে ব্যালট পেপারে ভোট করানোর দাবি পর্যন্ত করেছেন কেজরিওয়াল। এরই মধ্যে মধ্যপ্রদেশেও ভোটিং মেশিনে গড়বড়ের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।
মধ্যপ্রদেশে আগামী সপ্তাহে উপনির্বাচন। অভিযোগ, সেখানে যখন সাংবাদিকদের সামনে ভোটিং মেশিনের ডেমো দিচ্ছিলেন এক প্রশাসনিক আধিকারিক, তখন সমাজবাদী পার্টির প্রার্থীর নামের পাশের বোতাম টেপা হলেও স্লিপ বেরোয় পদ্ম ফুলে, অর্থাৎ বিজেপির। এরপরই সংশ্লিষ্ট জেলার ডিএম এবং এসপিকে বদলি করে দেওয়া হয়, যার জেরে একে একে নির্বাচন কমিশনে গিয়েছে সব বিরোধী দলই। এবার এই ইস্যুতে আসরে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মনে করি এটা নিয়ে তদন্ত হওয়া উচিত। এমনকি যে ভোটগুলো হয়ে গেছে সেই ভোটের মেশিন নিয়েও স্যাম্পল সার্ভে করা উচিত, তদন্ত করা উচিত। এটা যারা ইলেকশনে লড়ছিল তাদের বলা উচিত ছিল। 2016 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপুল জয়ের ক্ষেত্রেও কানাঘুষো কিছু মানুষ এ ধরনের চর্চা করেছিল। আমার মনে হচ্ছে আজকে উত্তরপ্রদেশের ফলাফল দেখে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে সঙ্গে তৃণমূলও আতঙ্কিত। আগামী দিন ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গটা বিজেপির। মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য এর আগে অর্থাৎ উত্তরপ্রদেশের ভোটের ফল বেরোনোর পরই ইভিএম নিয়ে প্রশ্ন তুলেছিলেন, হাতিয়ার করেছিলেন বিজেপি সাংসদ সুব্রমণিয়ম স্বামীর এক বক্তৃতাকে। I have seen one version of Subramaniam Swamy also. I have seen one video tape. He was saying it can be tempered. He is a BJP member. It can be tempered. এবং he said Japan is doing all this software. এবার কি তাহলে ভোটিং মেশিন নিয়েও মোদী সরকারের সঙ্গে বিরোধীদের লড়াই শুরু হবে? এবিপি আনন্দ। ঘণ্টাখানেক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হামেশা, পাওয়ার্ড বাই ওশিয়া হার্বালস, ফাইটোগেন হেয়ার অয়েল এন্ড ভাইটালাইজার, গেইন হেয়ার ন্যাচারালি। সহযোগী নিবেদক বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর। আমরা জানি জীবনের মূল্য। ধরিত্রী ইউনিভার্সিটি অ্যাডজেসেন্ট টু নিউ টাউন, কলকাতা। ফ্ল্যাট শুরু মাত্র 6,90,000-এ। রাজা সুগার ফ্রি মারে নিউট্রিশিয়াস বিস্কিট, চিনি ছাড়া ফাইবার ভরা, একদম সত্যি। ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া, দ্য ব্যাংক দ্যাট বিগিনস উইথ ইউ। সিগমা এভরিডে গুঁড়ো মশলা, জাদু এমন ঠিক যেন ঠাম্মার মতন। অনিয়মিত জীবনে লিভারের সুরক্ষায় ব্যবহার করুন লিভোসিন ডিএস। নিপস স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, ইস্টার্ন ইন্ডিয়াস নাম্বার 1।